একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। দর্শক দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে একাত্তর জার্নাল সারাদিনকার খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং হাজির হয়েছে বেশ কিছু আলাপ করবার ইচ্ছা নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে যে কালকে আমরা বলছিলাম যে চিত্রনায়িকা পরিমণি তিনি কয়েকটা অভিযোগ করেছেন, খুব গুরুতর অভিযোগ। তাকে হত্যার চেষ্টা এবং তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তারা গ্রেফতার হয়েছেন। সেটা একটা ভালো দিক হচ্ছে যে অন্ততপক্ষে আইনি প্রক্রিয়াটি শুরু হলো, সেটি একটি বিষয়। এবং বিষয়ের হিসেবে নিশ্চয়ই করোনা কালকে আমরা আলোচনা করবারই সুযোগ পাইনি, কিন্তু আজকে জানতে হবে যে আরও একবার 50-এর বেশি মৃত্যু আমরা দেখলাম আজকে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু আবারও এই সংক্রমণের হার বাড়ছে এবং 14-রও ওপরে এখন সংক্রমণের হার। এবং ভারতীয় ধরন পাওয়া গেছে, ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু দেখা গেছে, যেই জিনিসগুলো নিয়ে ভয় ছিল সেগুলো দেখা গেছে। টিকা নিয়ে আমরা শুনতে পাচ্ছি যে 19 জুন থেকে আবার টিকা দেওয়া শুরু হবে। 6 লাখ সিনোফার্মের টিকা এসছে এবং নোভাভ্যাক্স নামে আরেকটি টিকার কথা শোনা যাচ্ছে, যার এফিকেসি বা কার্যক্ষমতা 93% বলে শোনা যাচ্ছে। এই খবরগুলো রয়েছে এবং আলাপ করতে চাই। এছাড়া আমাদের সঙ্গে বলে রাখা দরকার আপনাদেরকে যে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আমরা করতে চাইব। একটি হচ্ছে কুষ্টিয়ায় 3 খুন, আদালতে সৌমেন রায় তিনি একটি স্বীকারোক্তি দিয়েছেন, সেই খবরটি হয়তো আমরা আপনাদেরকে বলতে পারবো। আর 2টি বাসের প্রতিযোগিতা এর আগেও হয়েছে, হাত থেতলে গিয়েছিল তরুণের এবং সেই তরুণ পরবর্তী সময় মারা গেছেন। এবার দেখছি আমরা মাথা থেতলে প্রাণ চলে গেল একজন তরুণের। এই খবরগুলো নিয়ে আলাপ করতে পারবো কিনা সবগুলো নিয়ে একটু চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকের পত্রিকার উপদেষ্টা সম্পাদক মামুন আবদুল্লাহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রহমান নাসিরউদ্দিন। ডক্টর রহমান নাসিরউদ্দিনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রথম তিনি একাত্তর জার্নালে অতিথি হিসেবে আসলেন। আমার মনে হয় যে তিনি শুনতে পাচ্ছেন আমার কথা। শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং জনাব মামুন আবদুল্লাহ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে প্রথমেই যেটি রয়েছে সেটি দেখে নিতে চাই এবং সেটির মধ্যে প্রথমেই রয়েছে প্রথম আলো। শুনশান ঢাকা বোট ক্লাবে ছিল না কারো আনাগোনা। একটু বলে রাখা দরকার, এই বোট ক্লাবে রাত 12টার পরে কারো ঢোকা নিষেধ, সেরকমটাই আমরা শুনতে পাচ্ছি। মানে সেটি তারপরও কেমন করে পুরো ঘটনাটি ঘটলো সেটা নিশ্চয়ই তদন্তাধীন। পরিমণি যার কথায় গিয়েছিলেন সেই অমিয় বোট ক্লাবের সদস্য। মাগুরায় যুবক খুন, 8 দিন পর মাথা ও পা উদ্ধার। পুলিশের 7 সদস্যের অবহেলায় নিরপরাধ আরমানের কারাভোগ পিবিআই। পল্লবী থানার মাদকের এক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত শাহাবুদ্দিন বিহারের পরিবর্তে বেনারসি পল্লীর কারিগর মোহাম্মদ আরমান প্রায় 5 বছর তিনি কারাভোগ করেছেন। ঢাকা মেডিকেলে ব্ল্যাক ফাঙ্গাসের রোগী, যেমনটি বলছিলাম, পরিমণির অভিযোগে নাসির দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা জেম কাদের। সিংহখালী থেকে বনানী, স্মৃতি থেকে পরিমণি। যাই হোক, এরপর রয়েছে বিডিনিউজ24.com। লড়াই চালিয়ে যেতে চাই, পরিমণি বলছেন। ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন কালো ছত্রাকে আক্রান্ত রোগী ব্ল্যাক ফাঙ্গাস। কে এই নাসির মাহমুদ? উত্তরা ক্লাবের সাবেক সভাপতি হিসেবে নাসির মাহমুদের সীমিত গণ্ডিতে পরিচিতি থাকলেও এখন অনুসন্ধানে তার রাজনৈতিক সংশ্লিষ্টতাও বেরিয়ে এসেছে। 19 জুন থেকে ফের টিকাদান শুরুর আশা স্বাস্থ্যমন্ত্রীর এবং বোরো সংগ্রহ সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা। অমি সম্পর্কে যা বললেন পরিমণি। এরপর রয়েছে বাংলা ট্রিবিউন। 4.5 কোটি টাকার আম বিক্রি নিয়ে শঙ্কা। আমির কেজিবির এইসব আম পাকে আরও কম দামে। এরপরও ক্রেতা নেই। যেটি সমস্যা সেটি হচ্ছে করোনায় লোকের হাতে টাকা নেই, আম খুব বেশি বাইরে পাঠানো যাচ্ছে না। সবকিছু মিলিয়ে আম নিয়ে সত্যি একটি সমস্যা। 2 বাসের প্রতিযোগিতা, মাথা থেঁতলে প্রাণ গেল তরুণের। একজন মানুষ কয়বার জন্মায়? তথ্যমন্ত্রীর প্রশ্ন। এই খালেদা জিয়ার বিভিন্ন সময় জন্ম তারিখ নিয়ে যে সাম্প্রতিক সময় বিতর্ক, সেটি। গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন আসছে না কেন? বোট ক্লাব থেকে নাসিরকে বহিষ্কার, তদন্তে কমিটি। চীনের জবাবে অপেক্ষায় সরকার। এই হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এই হচ্ছে মোটামুটি আমাদের হাতে পাওয়া অনলাইন নিউজ পোর্টালগুলো। আমরা এর মুহূর্তে যুক্ত করে নিচ্ছি মিশা সওদাগর, সভাপতি চলচ্চিত্র শিল্পী সমিতি, এবং আরও যুক্ত করে নিচ্ছি সোহানুর রহমান সোহান, সভাপতি চলচ্চিত্র পরিচালক সমিতি। আশা করছি দুজনেই আমার কথা শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি আমরা আপনাকে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। মিশা সওদাগর আছেন, বোধহয় সোহানুর রহমান সোহান এখনো যুক্ত হননি, তাই কি? জি, আমি দেখতে পাচ্ছি আপনাদের 3 জনকে। অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি আমার যারা অতিথি রয়েছেন
জনাব মামুন আবদুল্লাহ এবং ডক্টর নাসিরউদ্দিন, আপনারাও এই আলাপ শুরু করতে পারেন। মিশা সওদাগর আছেন, যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। জনাব মামুন আবদুল্লাহ, আপনার কোনো প্রশ্ন আছে কিনা জনাব মিশা সওদাগর? আমি শুরুতে একটু পরিমণির বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, এবং যেহেতু এখানে পরিমণি সরাসরি নেই কিংবা তার পরিবারের কেউ নেই, তার পক্ষ থেকে নিশ্চয়ই আমরা মিশা সওদাগরকে দেখছি। তিনি চলচ্চিত্র অঙ্গনের মানুষ, তারই জগতের মানুষ পরিমণি। এবং পরিমণি, আপনি মিশা সওদাগর, আমার কাছে আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ঘটনা ঘটেছে 9 তারিখে, কিন্তু পরিমণি তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি দিলেন 13 তারিখ, এবং 14 তারিখ মামলা হলো দুপুরে, তারপর গ্রেপ্তার হলো। এই যে মাঝখানে 4 দিন 5 দিন, এই 5 দিনে পরিমণির ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার কোনো চিত্র ছিল না। হাসি মুখের চিত্র দেখেছি, অনেক অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। তাহলে পরিমণি এমন কি হলো 4 দিন পর হঠাৎ করে এসে ধর্ষণের মামলা করলেন, সাথে সাথে গ্রেপ্তার হলো, সাথে সাথে বোট ক্লাব থেকে তার পদ থেকে তাকে বাদ দেওয়া হলো? এত কিছু কম সময়ের মধ্যে কেন ঘটলো, এটি আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আসলে আমি আউটডোর শুটিং এ ছিলাম, পরিমণি আমার সেক্রেটারি ছিলেন জায়েদ খান। আমি আউটডোরে 12 তারিখ থেকে আমি আউটডোরে শুটিং করতেছি। তো আমাকে যখন জায়েদ খান জানালো পরশুদিন উনি আসছেন, আর আসার পরে বলতেছেন যে ওনার সাথে কোনো এক জায়গায় খুব বাজে আচরণ হয়েছে, তো উনি বেনজির সাহেবের সাথে দেখা করতে চান। তো তখন জায়েদ বললো, দেখো এটা তো তুমি তো একটা সমিতির কাছে আসতে হলে তোমাকে একটা চিঠি দিতে হবে যে আমার এই অভিযোগ ছাড়া তো আমরা তো এখন প্যান্ডেমিকের কারণে আমরা কোনো মিটিং করছি না, কারণ সবাই আমরা এখন অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের সমিতির মেম্বার গুলো আছে। তো যাই হোক, জায়েদ তখন তাকে খুব বুঝিয়ে বললো যে, তখন আমাকে ফোন দিল জায়েদ। আমি বললাম যে বললেই তো আইজি সাহেবের সাথে দেখা করা যায় না। ও যখন বলতেছে তুমি একটু খবর নাও যে বেনজির সাহেব কোথায় আছেন, আইজি ভাইয়া। তো তারপরে ও নিয়ে বললো যে 2 দিন সময় লাগবে। লাগার পরে আমি বললাম যে ওকে বুঝিয়ে খাওয়া দাওয়া করো, ওকে বুঝিয়ে তাহলে সুন্দর করে বাসায় দিয়ে আসো, এবং ওকে জিজ্ঞাসা করা হলে তুমি কি শিল্পী সমিতিকে নিয়ে কোনো করতে চাও? বলে না, এটা শিল্পী সমিতি সামাল দিতে পারবেন, এটা লাগবে না, এটা আমাকে বেনজির সাহেবকেই লাগবে। এই বিষয়টায় সে খোলাসা করে বলেন অ্যাজ পার স্টেটমেন্ট অফ জায়েদ খান। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু আমি ইন্টারাপ্ট করি যে উনি বারবার আপনাদের সমিতির কোনো সাহায্য চাননি, কিন্তু আপনার একটা সংস্থা সাহায্য না পেয়ে তিনি বলছেন যে বেনজির সাহেবকে চাই, অর্থাৎ পুলিশ প্রধানের সাথে ওনার সরাসরি যোগাযোগ আছে। এই ক্ষমতাটা তিনি ব্যবহার করেছেন কিনা, আমি সেই প্রশ্নটাই আপনার কাছে না এটা আমি বলতে পারবো না। এটা ওনার সাথে এই বিষয়ে আমি মোটেও অবগত না ভাইয়া। আমি যেটা অবগত, ও আমার সমিতির মেম্বার। সমিতিতে যদি কারো কোনো অভিযোগ থাকে তাকে অভিযোগ পত্র দিতে হয়, তারপর আমরা। মামুন আবদুল্লাহ, আমি একটু আপনার প্রশ্ন নিয়ে প্রশ্ন করতে চাই। আপনি কি আসলে ভিন্ন কোন ধরনের সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন কিনা? মানে আমার মনে হয় যে এখনো যেহেতু আমি একটু মাঝখানে একটু যোগ করতে চাই, জি, এখনো যেহেতু সত্যটি প্রকাশিত নয়। যে জনাব ডক্টর নাসিরউদ্দিন, আমার কাছে প্রথমত একটু কারেক্ট করে যে আমি 71 টিভিতে আপনার সাথে প্রথম, কিন্তু 71 জার্নাল আমি আগেও আসছি। এটা আপনার জন্য একটু মানে জানা না মাত্র। আমার অতিথি আসার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মিশা সওদাগরের কাছে আমি মামুন আবদুল্লাহর প্রশ্নের সূত্র ধরে বলতে চাই, এই যে পরিমণির মতো একজন শিল্পী যখন শিল্পী সমিতির কাছে তার যে নির্যাতিত হওয়ার, হত্যা চেষ্টা হওয়ার অভিযোগ নিয়ে আপনার সামনে আসে, তখন আপনারা সেই এক ধরনের ব্যুরোক্রেটিক প্রসেসের ভিতর দিয়ে, ঠিক আছে এরকম কিছু হয়ে থাকলে তাহলে আগে দরখাস্ত করো, আবেদন করো, তারপর আমরা দেখি কি করা যায়, এরকম একটা মানে প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া, এটা কি আসলে একজন শিল্পীর প্রতি যে ধরনের মানে আপনার যাকে যে নির্যাতন করা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে, এরকম একটা ঘটনার রেসপন্স এরকম হওয়া উচিত কিনা, এটা আমার কিন্তু একটা বড় প্রশ্ন। না, আমি কিন্তু ডক্টর নাসিরউদ্দিন আপনার প্রশ্নের উত্তর নেব জনাব মিশা সওদাগরের কাছে, কিন্তু তার আগে আমি জনাব মামুন আবদুল্লাহর প্রশ্ন নিয়ে আমার আপত্তির একটি জায়গা আছে এবং আমি খুব স্পষ্ট করে আপত্তিটি জানিয়ে দিতে চাই। আপনি যেই খাতে প্রশ্ন করছেন জনাব মামুন আবদুল্লাহ, তাতে করে মনে হচ্ছে পরিমণি আসলে এই 4 দিন খুবই হাসি খুশি স্ট্যাটাস দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, এবং হঠাৎ করে তিনি এই বিষয়টি নিয়ে এসে মিডিয়ার সামনে কান্নাকাটি আরম্ভ করেছেন, এবং তিনি তার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করেছেন, ব্যক্তিগত পরিচয়ের ক্ষমতা ব্যবহার করতে চেষ্টা করেছেন। এই ধরনের প্রসঙ্গগুলোর উল্লেখ করে কিন্তু আমরা এখনো পর্যন্ত যাকে ভিকটিম মনে হচ্ছে, এখনো পর্যন্ত যিনি ভিকটিম এবং যিনি ভিকটিম বলে নিজেকে বলছেন, তাকে আমরা এক ধরনের ব্লেম করার চেষ্টা করছি। আমি জনাব মামুন আবদুল্লাহকে অনুরোধ করব আমরা এই পথে না হাঁটি,
আমরা যতক্ষণ পর্যন্ত না জানি উনি একটি সুস্পষ্ট অভিযোগ এনেছেন, উনি আইনি প্রক্রিয়ায় গিয়েছেন, সুতরাং এখনো পর্যন্ত আমরা তাকে ভিকটিম বলেই জানি। আমরা তাকে ব্লেম করার পথে যেন না হাঁটি, সেটার জন্য আমি আপনাকে অনুরোধ করবো। যারা বিশ্বাস আমি বলছি 4 দিন আগের ঘটনা পরে কেন আসলো, 4 দিন পরে কেন এরকম আরো অনেক প্রশ্ন আমরা করতে পারি জনাব মামুন আব্দুল্লাহ, যে কেন পরিমণি রাত 12টায় বোট ক্লাবে গেলেন, কেন তিনি অমির কথা শুনলেন, কেন তিনি সেই সময় অচেনা মানুষের কাছে গেলেন, সাথে দেখা করলেন, কেন তিনি অত গভীর রাতে থানায় গেলেন, কেন তিনি বনানী থানায় গেলেন, কেন, এরকম অনেক কেনর প্রশ্ন আমরা করতে পারি জনাব মামুন আব্দুল্লাহ। এবং যেখানে একজন নারী জড়িত থাকেন সেখানে আমরা দেখি যে এরকম অনেক ধরনের কেন ওই নারীটিকে এই প্রশ্নটি করা হয়, যে প্রশ্নগুলো অনেকটাই আপনার প্রশ্নের কাছাকাছি বলে মনে হচ্ছে। আমি আবার আপনাকে অনুরোধ করছি এই প্রশ্নগুলো আমরা না করি, আমরা এমন কোনো প্রশ্ন না করি যাতে করে কোনো একটি পক্ষ দিকে চোখে আঙুল তোলা হয়। এখনো পর্যন্ত পরিমণি একজন ভিকটিম। যারা বিশ্বাস সওদাগরের কাছে যে প্রশ্নটি করেছেন ডক্টর নাসিরউদ্দিন, সেই প্রশ্নটি আমিও করতে চাই যে যদি সেদিন ধর্ষণ চেষ্টা না হয়ে আরো গুরুতর অপরাধ হতো তাহলেও কি আপনাদের ফর্ম ফিল আপ করতে হতো, মানে কোনো অ্যাপ্লিকেশন করতে হতো? আসলে বিষয়টা আপনারা এখান থেকে যদি চেষ্টা শব্দটা চলে যেত তাহলে কি আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন করতে হয়? না, আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে তখনও জানানো সে বলেছে যে তার সাথে ঘটনা ঘটেছে একটা, সেই ঘটনার দায়ভারটা সে নিজে নিবে এবং সে ম্যানেজার সাহেবের সাথে কথা বলতে চায়, তার ব্যবস্থা করে দেয় শিল্পী সমিতি, সেটা বলেছে। তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বা তাকে তার চরিত্র স্খলন করা হয়েছে এই ধরনের কথা সে বলে। চরিত্র স্খলন করার চেষ্টা হয়নি, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। জি জি, হ্যাঁ, তো চেষ্টা করা হয়েছে এটা সে বলেনি, আমাদেরকে বলেনি সেভাবে। সে বলেছে আপনারা তাহলে কি জানতেন জনাব বিশ্বাস সওদাগর? আমি যেটা বললাম যে তার সাথে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য আমি বেনজির সাহেবের সাথে দেখা করতে চাই। তখন আমরা বললাম যে এটা তো এত সহজে সম্ভব না, এবং আমি জায়েদকে বললাম, আমি যেহেতু আউটডোরে, আমি এখন আউটডোরে, আমি বললাম যে জায়েদ তুমি দেখো যে এটা তো হুট করে হবে না, তুমি দেখো উনি আছেন কিনা। তো তখন আমরা নিয়ে দেখলাম যে উনি আছেন। আপনাদের সহায়তায় উনি যে পুলিশের আমি আসছি এক্ষুনি ডক্টর নাসিরউদ্দিন, আপনাদের সহায়তায় উনি যে পুলিশের মহাপরিদর্শকের সাথে দেখা করতে চাইলেন, এটির জন্যই কি ওনাকে দরখাস্ত লিখতে হবে? না, দরখাস্ত লেখার না, আমরা বললাম খবর নাও, খবর নিয়ে দেখলাম আমরা। আপনি তো বললেন দরখাস্ত লিখতে বলেছেন আপনি। না, আমি বললাম যে দরখাস্ত অভিযোগ দিতে হয়, কেউ যদি মনে করে তার কোনো অভিযোগ আছে, শিল্পী সমিতির একটা নীতি বললাম আমি, যে অভিযোগ দিতে হয়। কিন্তু এই অবস্থায় যখন ও বলল যে তার এছাড়া উপায় নেই, আমরা বললাম তুমি যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে শিল্পী সমিতি চলো আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করি। তখন বললো না, এটা আমি করব না, এটা আমি তার সাথে দেখা করে আমি আমার সমস্যার সমাধানটা করব। এটি হচ্ছে জায়েদ খানের কথা, স্ট্রেট আমাকে এটাই জানিয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে। পরিমণির আর কোনো কথা হয়নি? না, পরিমণির সাথে আমার কথা হয় না, আমি ফোন দিয়েছিলাম, আমি তাকে পাইনি। ডক্টর নাসিরউদ্দিন কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি আসলে মিশা সওদাগর একজন শিল্পী, আমি পুরো আলোচনাটাকে আমি আসলে যেভাবে দেখছি সেটা হচ্ছে যে উনি একটা কথা বলেছেন যে যা ঘটেছে সে ঘটনার দায়ভার আমি নেব। আসলে এই কথা পরিমণি বলেছেন কিনা সেটা আবার যাকে বলেছেন মিশা সওদাগরের সেক্রেটারি মিশা সওদাগরকে বলেছেন। এই যে কথা দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তিতে আমরা যেভাবে আসছি, আমার কাছে মনে হচ্ছে যে একজন শিল্পী 4 দিন 5 দিন আগে যে মানে ধর্ষণ চেষ্টা হয়েছে যার উপরে, যাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, এরকম একটা জায়গা থেকে শিল্পী যখন শিল্পী সমিতির কাছে গেছে, আজকে 5 দিন পরে এসে 6 দিন পরে এসে আমরা দেখছি শিল্পী সমিতির জায়গা থেকে, শিল্পী সমিতির সভাপতি, আমি খুবই শ্রদ্ধা রেখে বলছি, আসলে শিল্পী সমিতি তার করণীয়টা ঠিক মতো করেছেন কিনা। এবং পরিমণির সাথে এখনো মিশা সওদাগরের কথা হয়নি যে এইটা, এবং আমি ওই শব্দটাতে আমি কোড আনকোড জোর দিতে চাই, যা কিছু ঘটেছে তার দায়ভার আমি নেব। আমার মনে হয় না এরকম একটা জায়গায় বিধ্বস্ত একজন শিল্পী এভাবে বলতে পারে। আমার মনে হয় কোনো একটা জায়গায় এখানে শিল্পী সমিতির একটা যে দায়িত্ব আমরা সাধারণ জনগণের জায়গা থেকে আমরা যেভাবে আশা করেছি যে একজন শিল্পীর উপর যখন এই ধরনের একটা ঘটনা ঘটেছে, শিল্পী সমিতির যে প্রোঅ্যাক্টিভ রোল মানে আমরা আশা করেছি, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি আপনাকে ক্লিয়ার করি, আপনি মনে হয় হয়তোবা ও আমাদের এই বিষয়ে অবগত করেনি। আপনাকে পার্টিকুলারলি এটা জেনে নিন, ও আমাদেরকে তার রেপের ব্যাপার অথবা তাকে নিয়ে যে ঘটনাগুলো আমরা পরে জেনেছি সে তার স্ট্যাটাসে দিয়েছে, সে আমাদের সাথে শেয়ার করেনি ভাইয়া। তাহলে আমরা বলবো কি করে?
সে সে তো অর্থাৎ সেভাবে শিল্পী অ্যাভয়েড করে সমিতি আসলে এই ব্যাপারে অবগত নয়, ব্যাপারটি কি এরকম? হ্যাঁ এক্স্যাক্ট, হ্যাঁ আমরা আমাদেরকে সেভাবে বলেনি, রেপের ব্যাপারটা আমাদেরকে সে বলেনি, মোটেও বলেনি আমাদেরকে, ঠিক আছে। তার না সাথে একটা মানে ঘটনা রেপের ব্যাপার ঘটেছে। না, আপনি বলছেন যে পরিমণির সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে আপনারা অবগত নন। না কোনো ঘটনা না, তার সাথে একটা ঘটনা ঘটেছে, একটা ক্লাবে ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে আইজি মহোদয়ের সাথে কথা বলতে চান, ঠিক আছে। তো এই ব্যাপার সেভাবে কোনো ব্যাপার আমাদের রেপের ব্যাপারে সে আমাদেরকে বলেনি। স্ট্রেট জায়েদ খান আমাকে এটাই বলেছে যে রেপের ব্যাপারটা বলেনি আচ্ছা সে। আপনি আছেন জনাব বিশ্বাস সওদাগর, জনাব সোহানুর রহমান সোহান আছেন, সভাপতি চলচ্চিত্র পরিচালক সমিতি। কোনো প্রশ্ন আছে কিনা জনাব মামুন আব্দুল্লাহ? না, আমি সেটি আপনি আসলে তো অন্যভাবে আপনি বিষয়টাকে ব্যাখ্যা করলেন, আমি সেটা বলতে চাই নাই। আমি বললাম যে পরিমণি নিঃসন্দেহে আমাদের দেশের একজন জনপ্রিয় শিল্পী, এবং একটি ঘটনা ঘটে গেছে, উনি হয়তো কোনোভাবে এটি প্রকাশ করেননি, কিন্তু 4 দিন আমরা জানলাম না। তারপরও তার যারা সহকর্মী ছিল, শিল্পী সমিতি ছিল, চলচ্চিত্র পরিবেশক সমিতি ছিল, তাদের কেউ এগিয়ে আসেননি। আমার কথা হলো, আমি জানতে চাইছিলাম সেই বিষয়টি, এই বিষয়টি সবাই বিষয়টি চেপে গেলেন কেন? আমাদের দেশে যখন নারীরা নিগৃহীত হয়, নারীরা সাধারণত কথাটা মুখ স্পর্শে বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না। আমাদের সমাজ ব্যবস্থা সেরকম, মানুষকে চেপে রাখা হয়, বিশেষ করে নারীদের। সেই জন্য আর যে পরিমণি, আপনারা জানেন আমাদের শুধু প্রিয় একজন শিল্পী না, তার ফলোয়ারের সংখ্যা প্রায় 1.5 কোটির মতো, এবং ফোর্বসের যে এশিয়ার 100 জন নারী ডিজিটাল নারীর মধ্যে তার তালিকা, তার নামও এসছে। তো এইরকম একজন শিল্পী যে রাত মধ্যরাতে নিগৃহীত হলো, তারপর আমরা অনেক দিন পরে যখন অভিযোগ পেলাম, অভিযোগের পর আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম। আমার কথা হলো যে যেটি ডক্টর নাসির বলতে চেয়েছিলেন, আরো আগে কেন বিষয়টা নিয়ে আমরা সমাজের যারা সচেতন, যারা সংশ্লিষ্ট, তারা কেউ উচ্চবাচ্য করলাম না। জি, এটাকে আমি আমরা আমি বিষয়টাকে আপনার ধামাচাপা- প্রশ্নটি নিয়ে জনাব সোহানুর রহমান সোহানের কাছে যেতে চাই। জনাব সোহানুর রহমান সোহান, আমি একটু অবাকই হচ্ছি যে 4 দিন পর্যন্ত কেউই কি আসলে জানেনি, মানে শিল্পী সমিতি জানতে পারেনি, ওনার কাছের কেউই কি জানতে পারেনি, এবং মানে সেটার কারণটি কি? উনি তো বলছেন যে আমি সবার কাছে সাহায্য চেয়েছি। আপনার এই প্রশ্নের উত্তরটি আমি নেব জনাব সোহানুর রহমান সোহান, আমি রেখে গেলাম প্রশ্নটি, আমি প্রশ্নের উত্তরটি নেব, তবে বিরতির পর। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ জোট, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই, মনের কথা বলার একটা লোক নাই। যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো এনে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ।
রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতির কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ড্রয়িং রুম থেকে বাজার, চায়ের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই প্রতিদিন নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, দল করুন কিংবা না করুন, আপনি রাজনীতির বাইরে নন। এই মঞ্চে আমরা তাই মুখোমুখি হই রাজনীতি। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে। প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ জোর, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই, মনের কথা বলার একটা লোক নাই। যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো এনে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। একাত্তর জার্নাল এবং আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে সোহানুর রহমান সোহান রয়েছেন, সভাপতি চলচ্চিত্র পরিচালক সমিতি, এবং জনাব মিশা সওদাগর তো রয়েছেনই, আরও রয়েছেন আমাদের নিয়মিত দর্শকরা এবং অতিথি রয়েছেন দুজন পুরো অনুষ্ঠান জুড়েই। আমি একটু জনাব সোহানুর রহমান সোহানের কাছে এই প্রশ্নটি রাখতে চেয়েছিলাম যে আপনারা কি, যারা তার কাছের মানুষ, যারা তার চলচ্চিত্র তো তার পরিবার, আসলে আপনারা যারা তার পরিবারেরই অংশ, তারা কেউই কি কিছু জানতেন না? আসলে ব্যাপারটা হয়েছে যে, যেমন আমরা কালকে রাত্রে হঠাৎ করে জানতে পারলাম যে সে একটা প্রেস কনফারেন্স করছে, কিন্তু আমাদের কাউকে কিন্তু জানানো সে মনে করে নাই। আমি জানি না শিল্পী সমিতিকে জানিয়েছে কিনা, তবে আমাদের পরিচালক সমিতিকে এটা জানানো হয়নি। আমরা ব্যাপারটা জানতামও না। কালকে প্রেস কনফারেন্সের পরে আজকে সকালবেলা যখন নিউজে দেখলাম, আমাদের তখন আমরা জানলাম। এই জানার পরে আসলে আমাদের সমিতিগুলো কাজ কিন্তু কেউ যদি কোনো কমপ্লেন না করে তখন আমরা কিন্তু গায়ে পড়ে কখনো যাই না, তবে কোনো সেরকম সিরিয়াস ব্যাপার হলে সেখানে আমরা যাই। কারণ পরিমণিকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা এরকম ঘটনা তার অহরহ, প্রায় সে রাতে বের হয়, রাতে কোনো না কোনো একটা ঘটনা ঘটে, এরকম ঘটেই থাকে, সেটা নর্মাল ব্যাপার। কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস হয়েছে। এই সিরিয়াস ব্যাপারটা তাদের উচিত ছিল আমাদেরকে জানানো। আমাদেরকে জানালে পারে আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম এবং পুলিশের মহাপরিদর্শকের সাথে যোগাযোগ করে এবং অন্যান্য ব্যবস্থা করে, র্যাব আছে, সব আছে, সবকিছু মিলিয়ে আমরা যোগাযোগ করতাম। তো আমাদেরকে কিছু জানানোই হয়নি। সে নিজে নিজে প্রেস কনফারেন্স করেছে এবং প্রেসেও দেখলাম সে তাদের সাথে বলেছে, আপনাদের কাছে আমি কি বলবো, আপনারা তো আমার কেউ নন,
আপনারা আমাকে কেউ সাপোর্ট করতে আসেন নাই। তো এখন ব্যাপারটা এমনই যে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, জানলে না আমরা ব্যবস্থা নিব। আমরা অবশ্যই শিল্পী সমিতি, পরিচালক সমিতি এবং অন্যান্য সমিতিগুলো যখনই আমাদের কেউ সেরকম বিপদে পড়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি। এখনো আমরা বলছি আমরা আছি, আমরা পরির সাথেই আছি, এবং সে শুধু পড়ি না, আমাদের বাঙালি নারী জাতির প্রতি যে অন্যায়, যে অপরাধ করা হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সব সময় সেখানে আমাদের অবস্থান থাকবে, আমরা তাদের প্রয়োজনে সহযোগিতা পরিপূর্ণভাবে করবো। জনাব সোহানুর রহমান সোহান, আসলে কি যে বলবো, কি যে প্রশ্ন করব নিজেই বুঝতে পারছি না, কারণ আপনারা সবাই যেভাবে বলছেন উনি কিছুই জানাননি, প্রায়ই রাতে বেরোন, প্রায়ই এরকম ঘটনা ঘটে। সুতরাং জি জনাব মামুন আব্দুল্লাহ, আজকে যখন একটা মামলা হলো, আসলে তো প্রেস কনফারেন্স হলো, তখন আপনাদের ভূমিকা কি ছিল? আপনাদের কি কোনো প্রতিবাদ দিয়েছেন কিংবা সুষ্ঠু বিচার দাবি করেছেন? এরকম কোনো কিছু তো আমরা পত্রপত্রিকা কিংবা গণমাধ্যমে দেখিনি। প্রেস কনফারেন্সের আগে তো কোনো কিছুই আমাদেরকে জানানো হয়নি। তাকে কালকে সে প্রেস কনফারেন্স যখন করলো তখন কই আমাদেরকে তো ডাকেনি, আমাদের কাউকে তো বলে নাই। আমাদেরকে বললে আমরা কিভাবে? ঠিক আছে, বলে নাই, আজকে দুপুরে তো জানলেন আপনারা, বিকেল দিকে তো আপনাদের যখন আমরা আজকে জানতে, আমি বলি আজকে জানতে পেরেছি এরকম ঘটনা। সোহান ভাই আমি বলি বিষয়টা, এটা আমি বলবো, বলতে পারি? মিথিলা, আমি একটু সোহানুর রহমান সোহানের বক্তব্য নিয়ে একটু কথা বলতে চাই। বলে ফেলুন। আচ্ছা, না আমি জনাব মিশা সওদাগর, আমি আসছি আপনার কাছে। ডক্টর নাসির বলে শেষ করুন, আমি আসছি। কিন্তু বিষয়টা তো আমাকে বলতে হবে। সোহান ভাই প্রশ্ন না, কিন্তু এটা সোহান ভাইয়ের না, বিষয়টা আমার। আপনার কাছে আমি এক্ষুনি আসছি। ডক্টর নাসির প্রশ্নটা শেষ করুক, আমি আসছি এক্ষুনি। ডক্টর নাসির, আচ্ছা ঠিক আছে। আমি সোহানুর রহমান সোহান অত্যন্ত গুণী পরিচালক, উনি চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, উনি যেভাবে পরিমণির কেসটাকে প্রেজেন্ট করেছেন, আমি এদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমি রীতিমতো আহত হচ্ছি। এই যে নারীর প্রতি সমাজে যে দৃষ্টিভঙ্গি, এই যে মানে পরিমণি প্রায় সময় বাইরে যান, রাত 12টার সময় একটা নারী বাইরে যেতে পারবে না, শুধু পুরুষরাই বাইরে যেতে পারবে। এই ধরনের সমাজের দৃষ্টিভঙ্গি যদি আমরা এখানে, এটা হওয়া উচিত না, আমি তো এটাই বলি। আমি বললাম তা, আমার পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে খুবই, মানে আমার কাছে মনে হচ্ছে এই দৃষ্টিভঙ্গি জায়গাগুলো খুব জরুরি একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে আপনি যেটা বলছিলেন, আমি আপনাকে বলছি, আমি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। ভাইয়া আমি একটা কথা বলি এখানে, আমি শ্রদ্ধা রেখে বলি যে এখন আমাদের কি অবস্থা হচ্ছে দেখেন, দেশে ধর্ষণের জন্য কি হচ্ছে, শাস্তি মৃত্যুদণ্ড, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আজ পর্যন্ত কি একটা ধর্ষণের মানে ধর্ষণকারী মৃত্যুদণ্ড হয়েছে? এরকম কোন শুনেছেন? তো এরকম খালি আইন হবে কিন্তু আইনের প্রয়োগ হবে না, তখন তো মানুষ আস্তে আস্তে আরো অ্যারোগেন্ট। জনাব সোহানুর রহমান সোহান, আসলে আমি মাঝখানে কথা বলতে বাধ্য হচ্ছি, অত্যন্ত দুঃখিত। আমি এতক্ষণ আসলে চুপ করে শুনছিলাম, কিন্তু এখন কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে, ডক্টর নাসিরউদ্দিন যে কথাটি বলার চেষ্টা করছিলেন, আপনারা পরিমণির সহকর্মী, এবং আপনারা যেই কথাটি বারবার কালকে পরিমণি বলছিলেন যে চলচ্চিত্র নায়িকা হওয়ার কারণে আমাদেরকে একটি বিশেষ দৃষ্টিভঙ্গিতে মানুষ দেখে, আপনারা নিজেরাই তো দেখেন। আপনি যেইভাবে এই পুরো কথাটি বললেন, সে প্রায় রাতের বেলা বাইরে যায়, সে নানান ধরনের ঘটনা প্রতিদিনই তার জীবনে ঘটে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু সে তো আমাদেরকে বলেনি, আমাদেরকে তো জানতে হবে। আপনি তো তার প্রতি সমব্যথী নন, এমনকি আপনি তার প্রতি শ্রদ্ধাশীল নন। আপনি এক ন্যূনতম শ্রদ্ধা রেখে আপনার সহকর্মীর প্রতি কথা বলছেন না। তাহলে আসলে বাংলাদেশের মানুষ কি করে শ্রদ্ধা জানাবে? কেমন করে বাংলাদেশের সাধারণ একজন মানুষ একজন চিত্রনায়িকাকে শ্রদ্ধা করবে? মিথিলা, এখানে আরো যেটা জরুরি সেটা হচ্ছে, মানে সোহানুর রহমান সোহান উনি একজন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ওনার বক্তব্যের ভিতর দিয়ে পরিমণির কেসটা যেভাবে উপস্থাপিত হচ্ছে, তাহলে সমাজ আসলে কি বার্তা পাচ্ছে এর দিকে? এই বার্তাই পাচ্ছে চলচ্চিত্রে যারা কাজ করেন তাদেরকে আসলে শ্রদ্ধা করা যায় না, সেই বার্তাই পাচ্ছে। জনাব মিশা সওদাগর, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আমি আসবো জনাব সোহানুর রহমান সোহান আপনার কাছে। জনাব মিশা সওদাগর, আনমিউট করতে হবে একটু। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আসলে পরশুদিন জানানো হয়েছে, পরশুদিন রাত্রে এসেছিলেন, আমাকে যেটা জায়েদ জানিয়েছে, আমি আউটডোরে
আমি শুধুমাত্র আমি জানি আমাকে এইগুলো প্রশ্ন করা হবে, আমি শুধু পরিমণির জন্য কিন্তু আমি আজকে শুটিং প্যাক আপ করে বসে আছি। আমি জানি আমাকে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। তো মূল বিষয়টা হচ্ছে যে পরশুদিন তার সাথে দেখা, তারপরে সে যেটা বলতে চাচ্ছিল, সে শিল্পী সমিতি তাকে রিকোয়েস্ট করেছিল, তাহলে তুমি যদি একটা সংবাদ সম্মেলন করতে চাও তাহলে আমাদের সমিতিতে করো, তুমি যদি নিজেকে মনে করো যে তুমি করতে চাও। সে বললো না, আমি এটা করবো না। সে কিন্তু করেনি। এটা কিন্তু সে কালকে হয়তো বা সে সিদ্ধান্ত, সে আবেগের শিল্পী, আবেগের বশীভূত হতেই পারে, সে কালকে করেছে এটা আমরাও জানি না। কিন্তু সোহান ভাই বলেছে, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আপনার যিনি মানে আপনাকে যিনি তথ্যগুলো দিয়েছেন জনাব জায়েদ খান, তিনি কিন্তু একটি মিডিয়াতে bdnews24.com এ বলেছেন যে শিল্পী সমিতি কি আদালত, মানে তারা কি করবেন? ও আচ্ছা, ওটা যাই হোক, ও বাচ্চা, আমি ওকে না ধরি। আমি যাক বাচ্চা, জনাব জায়েদ খান এখনো বাচ্চা আছেন ভেবে ভালো লাগলো। মিথিলা, আমি কাজের কথা বলি, কাজের কথা আসে, আমরা তর্ক করে কোনো লাভ হবে না। যেটা হয়েছে, সে কালকে মিডিয়াকে ধন্যবাদ, কালকে সে নিজের বুদ্ধিতে হোক কালকে সে করেছে। আমরা গতকালকে জানার পরে আমরা সারাটা দিন সংস্কৃতি মন্ত্রী খালিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। আমাদের তেজগাঁও থানার ডিসি ছিলেন আমাদের প্রিয় হারুন ভাই, এবং আমাদের শিল্পী সমিতি কিন্তু একজন অ্যাডভাইজার ডিআইজি হাবিব ভাই। আমরা কিন্তু এই কেস নেওয়ার জন্য বারবার আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি, এবং মন্ত্রী মহোদয় বলছেন নিশ্চয়ই আমি এটা করবো, এবং সাথে সাথে এটা হয়েছে। এটা শিল্পী সমিতি কিন্তু সারাটা দিন ব্যস্ত ছিল এই ব্যাপারে, এবং আপনারা জানেন না, আমরা প্রতিবাদও করেছি। বিষয়টা যেহেতু অফিসিয়ালি সে জানাইতে দেয়নি আমাদেরকে, সে আমাদেরকে বলেনি, আমরা বলেছে কালকে রাত্রে সে জানিয়েছে, আজকে আমরা জানিয়ে দিয়েছি কিন্তু মিডিয়াকে। এটা আপনাদের জানা উচিত। আর আমরা কিন্তু মন্ত্রী মহোদয়, আমরা ডিসি, তারপর হচ্ছে আমাদের ডিআইজি, আমরা কিন্তু সমানে কিন্তু যোগাযোগ করেছি যাতে কেস নেওয়া হয়। এবং আমি ধন্যবাদ জানাই যে প্রশাসনকে, যে তারা খুব তাড়াতাড়ি স্টেপ নিয়ে তাকে অ্যারেস্ট করেছেন, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা। এবং আমি মনে করি যে শুধু পরিমণি না, পরিমণি তো একটা, আমার পাঁচশো শিল্পী সমিতি একটা সমিতি, পৃথিবীর সমস্ত পরিমণির প্রতি যদি কোনো অবিচার করা হয় তার একটা সমাধান হোক, এটা আমার মনের চাহিদা। জনাব শাহনার রহমান সোহান কিছু বলছিলেন। আমি তো সেটাই বলছিলাম যে মিশা কথা যেগুলো বলেছে, কথাগুলো কারেক্ট। পরিমণি আসলে নিজে থেকে আমাদেরকে অ্যাভয়েড করে দূরে সরে রেখেছিল, যে কারণে ব্যাপারটা এত আরেকটু আমাদের, যে আমরা যেভাবে তাকে সহযোগিতা করতে পারতাম, যেভাবে তার পক্ষে যেতে পারতাম, সেগুলো কিন্তু আমাদের না জানার কারণে হয়েছে। আমরা যদি জানতে পারতাম টোটাল ব্যাপারটা, তাহলে কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারতাম। তাহলে পরিমণি তো একা নয়, পরিমণি শিল্পী আমাদের, অবশ্যই তার প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা আমাদের জনাব মিশা সওদাগর যেমন বললেন কি কি করেছেন, এখন কি কি করেছেন জনাব শাহনুর রহমান সোহান চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে? জনাব মিশা সওদাগর বললেন যে শিল্পী সমিতি থেকে, চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে গতকালকে থেকে এ পর্যন্ত ওনারা কি করেছেন জানার পর মন্ত্রী মহোদয়, রাইট, মন্ত্রী মহোদয় থেকে সবাই করেছে একই কাজ। জনাব শাহনুর রহমান সোহান, আমি জানতে চাচ্ছি চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে কি কি করা হয়েছে পদক্ষেপ? পরিচালক সমিতি পদক্ষেপ তো আজকে যেহেতু শিল্পী সমিতি যা যা পদক্ষেপ নেওয়ার নিয়ে ফেলেছে, এরপরে পরিচালক সমিতি আরো কোনো পদক্ষেপের প্রয়োজন হলে শিল্পী সমিতি আমাদেরকে বলবে, আমরা একসাথে। আপনারা কোনো নিন্দা জানিয়েছেন পুরো ঘটনায়? আপনারা কোনো নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন? আমরা অবশ্যই নিন্দা জানিয়েছি, এবং আমরা এটা বলেছি শুধু পরিমণি একা নয়। কোথায় জানিয়েছেন? কোনো প্রতিবাদ লিপি দিয়েছেন? আমরা পুরো নারী জাতির প্রতি কোনো প্রতিবাদ লিপি দিয়েছেন? কোথায় জানিয়েছেন নিন্দাটা? পুরো নারী জাতির প্রতি যদি এই জি অবশ্যই, কোথায় জানিয়েছেন এই নিন্দাটি? কোথায় জানিয়েছেন জনাব সোহান? এটা প্রত্যেকটা মিডিয়া আমাদের কাছ থেকে এটা নিয়েছে ইন্টারভিউ। সেটা তো ইন্টারভিউ, আমি বলছি চলচ্চিত্র পরিচালক সমিতি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে? এটা তো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে। জি ডক্টর নাসিরউদ্দিন। আমি পুরো ঘটনাটাকে যেভাবে বলবো সেটা হচ্ছে এরকম, যে শিল্পী সমিতি বা চলচ্চিত্র পরিচালক সমিতি বা চলচ্চিত্র পরিচালক এবং শিল্পী, এই যে একটা পেশাজীবী শ্রেণী হিসাবে, এই পেশাজীবী শ্রেণীর একজনের প্রতি যে পরিমাণ মানে যে ধরনের অন্যায় এবং যে একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটাকে মানে ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা বলা হচ্ছে, সেটাকে আসলে ওই একটা পেশাজীবী শ্রেণী হিসাবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যতটা রেসপন্সিভ, রিঅ্যাক্টিভ হওয়ার কথা ততটা আমরা দেখি নাই সাধারণ মানুষের জায়গা থেকে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, আমি এই পুরো পরিমণির ঘটনাটাকে আমি যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে এরকম, যে এই ঘটনার
ক্লাস আছে, নানান ধরনের শ্রেণী চরিত্র আছে, এইটার আবার সামাজিক একটা মনস্তত্ব আছে, সেটাকে বাদ দিয়ে কিন্তু এটাকে বোঝা যাবে না। যেমন ধরেন যে মামলা করার পরে 6 জনের বিরুদ্ধে মামলা করেছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, একদিন মামলা করেছে, পরের দিনে গ্রেপ্তার হয়েছে। কিন্তু আপনি দেখেন যে পরিমণি বলছে যে থানায় তার কথা শুনে নাই, পুলিশ তার মামলা নেয় নাই। আমরা এই যে মামলা নিয়েছে এবং গ্রেপ্তার করতে, সেজন্য আমরা এটা মানে সাধুবাদ জানাই। আবার কেন মামলা নিচ্ছে না? কারণ সমাজে যে সমাজের যারা টাকাওয়ালা মানুষ, পুঁজিপতি শ্রেণীর যে একটা ক্ষমতা কাঠামোর মধ্যে তাদের একটা কন্ট্রোল, নানান ধরনের চেইনের ভিতরে তারা নিয়ন্ত্রণ করে। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ডাক্তার নাসিরউদ্দিন, আপনি যেটি বলছেন সেটি তো আসলে কয়েকদিনের মধ্যে আমরা টের পাবো। এটি থেমেও যাবে। মুনিয়ার ঘটনাও যেমন আমরা আর আলাপ করছি না কেউ, সেরকম দেখবেন এটি নিয়েও কেউ আর আলাপ করছে না, এবং কয়েকদিনের মধ্যে হয়তো বিষয়টি নিয়ে আর কেউই সবাই আমরা ভুলে যাব। যাই হোক, জনাব সোহানুর রহমান সোহান, অনেক ধন্যবাদ আপনাকে, এবং জনাব মিশা সওদাগর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব মামুন আব্দুল্লাহ, কিছু যোগ করবেন কিনা? ছোট করে যদি যোগ করেন তাহলে শেষ করবো। সেটি আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের প্রতি এখনো যে সহিংসতা হচ্ছে এবং নারীদের তাৎক্ষণিকভাবে আর কোনো সুবিচার পাচ্ছে না, এটি একটি চলন্ত উদাহরণ। এটি আমি শুরুতে বলতে চেয়েছিলাম যে নারী বলে হয়তো উনি কথাটা চেপে গেছেন, কিন্তু উনি বলেছেন, উনি থানায় গিয়েছিলেন, উনি ওনার ভেরিফাইড ফেসবুকে বলেছেন যে পুলিশ থানায় মামলা নেয়নি, পরে বাধ্য হয়ে তিনি করেছেন। কিন্তু আমার প্রশ্ন ছিল যে তার সহকর্মীরা বিষয়গুলো জেনেছেন, কিন্তু তারা বিষয়টি সুকৌশলে চেপে গেছে। এই কথাটা আমি বলতে চেয়েছিলাম। এটি কোনোভাবে কাম্য নয়। আমাদেরকে সচেতন থাকতে হবে, যেখানে নারীরা সহকর্মীরা জানতে পারেননি, সর্বাত্মকভাবে প্রতিবাদ তুলতে হবে। কিছু একটা বলছেন জনাব মামুন আব্দুল্লাহ? মিথিলা আমি বলি, জি জি, মিথিলা আমি বলতে চাই, সেটা হচ্ছে ভাইয়া, আপনি শুধুমাত্র মনে করেন যে আপনি আগে একটা আমি বলতে চাচ্ছি আমাদেরকে জানায়নি বিষয়টা, পরশুদিন জেনেছে। কালকে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে, ডিসির সাথে, আমরা আইজিপির সাথে কথা বলেছি, তারপরে সুরাহাগুলো হয়েছে, এবং আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ লিপি পাঠিয়েছি। একটু থামবেন জনাব মিশা সওদাগর, আপনি তো পরশু কথা বলেছেন, বলছিলেন আমাদের 8টা অনুষ্ঠানে। পরশু বলেছে, ও আসছিল আমাদের শিল্পী সমিতিতে। আপনি তখন কথা বলেছেন সংস্কৃতি মন্ত্রীর সাথে, তেমনটি তো বলছিলেন গতকালকে আমরা গত পরশু এই অভিযোগ শোনার পর পরশু রাত 10টায় এই অভিযোগ শোনার পর গতকালকে পর্যন্ত সংবাদ সম্মেলন করার আগে আপনি সংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলেছেন। আপনি তো সন্ধ্যা 8টার অনুষ্ঠানে সেটি বললেন। না, আমি ও জানানোর পরে, যখন কেস নিচ্ছে না ও যখন বললো, তারপরে আমরা কথা বলেছি। তার মানে তো পরশুদিন আমাদের সাথে কথা বলেছে। তার মানে তো পরশুদিন, তার মানে পরশুর পরে, তার মানে আপনাকে জানায়নি, কথাটা তো ঠিক নয়। না, আমরা জানি না তো, আমরা বেসিক্যালি তো জেনেছি ওর ইসের পরে, ওর সংবাদ সম্মেলনের পরে তো আমরা জেনেছি বিষয়টা। তো গতকালকে, হ্যাঁ, তারপরেই তো আমরা আমরা তো গতকালকে কথা বলেছি, পরশুদিন কথা বলিনি তো। গতকালকে কখন কথা বলেছেন? রাতে? দুপুরে কথা বলেছেন। দুপুরে তো আর উনি সংবাদ সম্মেলন করেননি, তার মানে জেনেছেন তো তার আগে আপনারা? না, আমি বলি, আমরা কথা বলেছি, আমরা যখন বিষয়টা নিয়ে, এবার ও যখন যতটুকু জানালো, তারপরে আমরা এই ব্যাপারটা কেস নিচ্ছে না, এই ব্যাপার আমরা যখন জানলাম, তখন আমরা সংস্কৃতি মন্ত্রী আমাদের সাথে আমরা যোগাযোগ করলাম। সেটা কালকে দুপুরেই বলেছেন, তাই তো? জি। হ্যাঁ, তার মানে তো আপনারা আগে থেকেই জানতেন। আপনারা কেন আপনারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জেনেছেন, সেটা তো আসলে সত্য নয়। না, বিষয়টা ও যেহেতু জানাতে চাইনি, আমরা ওইভাবে আমাদেরকে আমার মনে হয় আর কথা না বলি জনাব মিশা সওদাগর, আর কথা বললে ব্যাপারটা আরো কেমন যেন শোনাচ্ছে। আমার মনে হয় আমরা আর কথা না বলি। জনাব মিশা সওদাগর, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব সোহানুর রহমান সোহান, আপনাকে অনেক ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি অন্যান্য আলোচনা নিয়ে। আরেকটু বেশি যদি জানা যেত।
এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে। প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ জোর, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই, মনের কথা বলার একটা লোক নাই। যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো এনে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতির কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ড্রয়িং রুম থেকে বাজার, চায়ের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই প্রতিদিন নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, দল করুন কিংবা না করুন, আপনি রাজনীতির বাইরে নন। এই মঞ্চে আমরা তাই মুখোমুখি হই রাজনীতি। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে। প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ জোর, সংবাদ বেশি বেশি। একাত্তর জার্নাল এবং আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আনোয়ারুল ইকবাল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি আছেন আমাদের সঙ্গে। ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান সুপার 250 শয্যা জেনারেল হাসপাতাল যশোর, তিনি আছেন আমাদের সাথে। ডক্টর হুসাইন শাফায়েত সিভিল সার্জন সাতক্ষীরা, তিনি আছেন আমাদের সঙ্গে। এবং ডক্টর মাহফুজুর রহমান সোহান সহকারী পরিচালক 250 শয্যা জেনারেল হাসপাতাল জামালপুর, তিনিও আছেন আমাদের সঙ্গে। আমি আসলে একটুখানি শুরু করতে চাই ডক্টর মাহফুজুর রহমান সোহান আপনাকে দিয়ে। সাতক্ষীরা এবং যশোরের খবর আমরা কয়েকবার পেয়েছিলাম, কিন্তু জামালপুর হচ্ছে নতুন হটস্পট, তেমনটি শুনছি। জামালপুর হটস্পটে পরিণত হওয়া মানে কিন্তু ক্রমশই ঢাকার দিকে এগিয়ে আসছে এই সংক্রমণের কেন্দ্র, সেটি মনে হয়। ডক্টর মাহফুজুর রহমান সোহান, কি অবস্থায় আছে জামালপুর এখন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমাদের জামালপুরের আজকের পরিস্থিতি যদি আমি শুরু করি,
আজকের যে 24 ঘন্টায় আমাদের এখানে নমুনা পরীক্ষা হয়েছে 106টি, তাতে আমাদের নতুন কেস শনাক্ত হয়েছে 23 জন, যার শনাক্তের হার হচ্ছে 21.69। এবং আমরা যদি বিগত 5 দিনের পর্যালোচনা করি, গড় শনাক্তের হার হচ্ছে 19.04, যেটা আমাদের জন্য অবশ্যই একটা অ্যালার্মিং। এবং এই অ্যালার্মিং সিচুয়েশনের জন্য আমাদের স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটা জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে, কঠোর বিধিনিষেধ। এবং এই যে আমাদের একটা কমিউনিটি লেভেলে আমরা মনে করতেছি যে ছড়িয়ে গেছে, ঈদ পরবর্তী মানুষের যে অবাধ চলাফেরা, এটা একটা অন্যতম কারণ হিসেবে আমরা চিন্তা করতেছি। আমাদের স্বাস্থ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ সকল গণ্যমান্য ব্যক্তি তারা চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস, আমার পার্সোনাল অপিনিয়ন, যেটা মনে হচ্ছে জনগণের সচেতনতা বা ভয় ভীতি গত বছরের তুলনায় এই বছর অনেক কম। যাদেরকে আমরা বারবার করতেছি যে মাস্ক পরেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন, কিন্তু সেই মাস্ক পরার মানুষদের একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সেটা যদি আমরা সচেতন না হই। ডক্টর মিজানুর রহমান, একটা বিষয় একটু আমার মাহফুজুর রহমান, জি। হ্যাঁ, আমরা ধরেন জামালপুর একটা সীমান্তবর্তী জেলা, এর আগে 2টি সীমান্তবর্তী জেলা যশোর এবং সাতক্ষীরা, আমরা দেখেছি ভারত থেকে যারা এসছে তারা জীবাণুটা বয়ে নিয়ে এসছে। জামালপুরও কি একই দশা? কি মনে হয় আপনার? আর যদি বলেন এখনো পর্যন্ত আমরা যশোর সাতক্ষীরার সাথে যদি জামালপুরের তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে শনাক্তের হার এখনো প্রায় অর্ধেকে, কারণ ওখানে 45% পর্যন্ত, 47% পর্যন্ত এখনো দেখা যাচ্ছে যশোর সাতক্ষীরায়, কিন্তু জামালপুরে সেটি দেখা যাচ্ছে 21%। তাহলে কি ওখানে জামালপুরের পরিস্থিতি ভয়াবহ না? কি মনে হয় আপনার? এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি, ভয়াবহ না এটা হয়তো ওইভাবে বলা যাবে না, কিন্তু আমাদের জামালপুরে 2টা সীমান্ত আছে, যেটা হলো বক্সিগঞ্জের ধানুয়া কামালপুর। এটা স্থলবন্দর বা মানুষের ইমিগ্রেশন ওইভাবে নাই, শুধুমাত্র এখানে কয়লা এবং পাথর আমদানি হয়। যেটা আমাদের আজকেও আমরা বিভাগীয় করোনা কমিটি মিটিং হয়েছে এবং এখানে বিজেপি পুলিশ সদস্য সকলকেই নির্দেশনা দেওয়া হয়েছে যে ভারত থেকে যে ট্রাকগুলা কয়লা বা পাথর নিয়ে আসবে, সেই সমস্ত ট্রাকের ড্রাইভার বা যে হেল্পার আছে তারা ট্রাক থেকে নামতে পারবে না। এবং এই আলোকে আমাদের স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, বিজেপি সকলকে আমরা সতর্ক অবস্থায় আছি যেন তারা আমাদের ভিতরে এসে ট্রাক থেকে না নামে। ট্রাক সহ আসবে, মালটাকে আনলোড করবে, ট্রাক নিয়ে আবার তারা চলে যাবে। এইভাবে আমরা আমাদের সীমান্ত উপজেলাকে সংরক্ষিত করার চেষ্টা করছি। ওই জামালপুর জেলা একটা ছোট্ট জেলা, এই জেলাটাতে কোনো লকডাউনের পরিকল্পনা আপনারা করছেন কিনা? এই জন্য কথাটা আমি বললাম, আমরা যে ভুলটা করেছি যশোর এবং সাতক্ষীরার ক্ষেত্রে, যখনই আমরা গত এপ্রিলের শেষের দিকে যখন মানুষ আসা শুরু করলো, আমরা তখন গা করলাম না, আমরা বললাম যে আমরা সীমান্তে জোরদার করেছি, নিরাপত্তা জোরদার করেছি, মানুষ ঢুকতে দিচ্ছে না। আসলে কিন্তু কিন্তু জনাব মামুন আব্দুল্লাহ, আপনার প্রশ্নটা মানে স্পষ্ট হয়েছে। ডক্টর নাসিরউদ্দিনের প্রশ্নটা নিয়ে নি আমি, আসলে জনাব মামুন আব্দুল্লাহর প্রশ্নটা নিয়ে আমি যাব আবার ডক্টর মাহফুজুর রহমানের কাছে। জনাব ডক্টর নাসিরউদ্দিন কিছু বলছিলেন। আমার পয়েন্ট হচ্ছে এরকম যে এপ্রিলের শেষের দিকে যখন মানে সীমান্ত থেকে ঢুকছে, তখন কিন্তু ইন্ডিয়ার অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টস বাংলাদেশে ঢুকবে, আমরা এরকম একটা আশঙ্কার মধ্যে আছি। তারপরে এপ্রিল গেল, মে গেল, জুনের মাঝামাঝি এসে আমার প্রশ্ন হচ্ছে আজকে কেন আপনারা এই ধরনের মেজর নিচ্ছেন যে ট্রাক ঢুকলে ওখান থেকে ড্রাইভারদের বেরোতে দেওয়া হবে না? এই ব্যবস্থাটা এত দেরিতে হলো। জি, ডক্টর নাসিরউদ্দিনের প্রশ্ন এবং জনাব মামুন আব্দুল্লাহর প্রশ্ন যে লকডাউনে যাচ্ছেন কিনা, যেটি জিজ্ঞেস করছেন ডক্টর নাসিরউদ্দিন, যে এই মানে সীমান্ত পার হওয়ার পরে যে বিধিনিষেধগুলো সেগুলো এত দিনে নিচ্ছেন কিনা। আমার প্রশ্ন হচ্ছে এই যে কঠোর বিধিনিষেধ, এই শব্দটি তো এক ধরনের প্রহসনে পরিণত হতে যাচ্ছে বোধহয় ডক্টর মাহফুজুর রহমান। সেই ক্ষেত্রে জামালপুরের বিধিনিষেধের অবস্থা কিরকম? ধন্যবাদ। আমরা জামালপুরে চেষ্টা করে যাচ্ছি, আমাদের প্রশাসন এবং আমাদের স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সকলকেই আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি এই কঠোর বিধিনিষেধগুলো মেনে চলার জন্য। আমরা প্রতিনিয়ত আমরা আমাদের হাসপাতালে যে সমস্ত মাইকিং করতেছি, আমাদের লোকাল যে সমস্ত প্রচার প্রপাগান্ডা আছে, পত্রপত্রিকা আছে, সেগুলোতে আমরা প্রচার করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা হাসপাতালে প্রতিদিনই আমাদের হ্যান্ড মাইক বা আমাদের যে সমস্ত জনবল আছে তাদেরকে দিয়ে মাইকিং প্লাস তাদেরকে স্বাস্থ্য শিক্ষাও দেওয়া হচ্ছে তাদেরকে
যে আমরা করোনার ভয়াবহ অবস্থা সম্বন্ধে তাদেরকে জানাচ্ছি এবং আমাদের সেই তো তাদের কি মাইকিং করে করণীয় জানাচ্ছেন, তাই তো? মাইকিং করে জানাচ্ছি, প্লাস আমাদের হাসপাতালের একটা করিডোরে প্রতিনিয়ত তাদেরকে একটা স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে। যিনি যারা সুস্থ আছেন, যার এখনো করোনা হয়নি, তিনি তো আর হাসপাতালে এসে করোনা শিক্ষা নেবেন না। যাই হোক, ডক্টর মাহফুজুর রহমান, প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নগুলো আজকে বিভিন্ন পত্রপত্রিকাতেও ছাপা হয়েছে। আপনারা কন্টাক্ট ট্রেসিং এর কাজ কতখানি করেছেন? আপনারা কতখানি বিনামূল্যে দরিদ্রদের যারা ইয়ে করছেন না, পরীক্ষা করছেন না, মাস্ক ব্যবহার করছেন না, তাদেরকে মাস্ক দেওয়া এবং সেই পরীক্ষাগুলো করা এবং সেই পরীক্ষা করার জন্য বাধ্য করা কোনো কোনো ক্ষেত্রে, সেগুলো করার কতখানি কাজ করছেন? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটাকে আমি উত্তর দিতে চাচ্ছি। আমরা আমাদের তরফ থেকে সমস্ত মানে প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত বিনামূল্যে মাস্ক বিতরণ করতেছি। পাশাপাশি আমার হাসপাতালে যে সমস্ত ভর্তি রোগী আছে প্লাস যারা আসতেছে তাদেরকে বিনামূল্যে আমাদের তরফ থেকে তাদেরকে পরীক্ষা করার জন্য বলা হচ্ছে এবং করতেছি, সেটা অলরেডি শুরু করেছি। যারা যে সমস্ত রোগী ভর্তি আছে, পাশাপাশি যারা আমাদের বহির্বিভাগে সেবা নিতে আসতেছে তাদেরকে আমরা পরীক্ষার আওতায় আনতেছি এবং এই পরীক্ষা করার ক্ষেত্রেও অনেকেরই অনীহা লক্ষ্য করা যায়, কিন্তু আমরা হাসপাতালে ঢুকলে তাদেরকে পরীক্ষা না করে কোনো চিকিৎসা সেবা দিব না, এই মর্মে তাদেরকে আমরা বলতেছি। এইভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে আমরা পরীক্ষার আওতায় আসেন, যেন আমরা পরীক্ষা করে নিশ্চিত হতে পারি। যারা হাসপাতাল পর্যন্ত আসছে তাদেরকে না হয় পরীক্ষা করছেন, যারা হাসপাতাল পর্যন্ত আসছে না সেটার জন্য আমাদের তাদেরকে তো বলা হচ্ছে পরীক্ষা করেন, সবাইকে আমরা চেষ্টা করতেছি তাদেরকে পরীক্ষা আওতানোর জন্য। জি, ডক্টর আখতারুজ্জামান আছেন যশোরের অবস্থা কি ডক্টর আখতারুজ্জামান? আমরা কিন্তু ওখানেও শুনেছিলাম যে এরকম কোয়ারেন্টাইন করা হচ্ছে, ও তারপর বের হতে দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, যারা ভারত থেকে আসছে, যে ট্রাকে যারা আসছে, শ্রমিক এবং চালক যারা। কিন্তু এখন আসলে সেটা কি খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারা গেল সেই এটির মাধ্যমে, এই পদক্ষেপের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই এটা এখনো আমাদের যথেষ্ট কন্ট্রোলে আছে এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনারা জানেন করোনা প্রতিরোধ কমিটি, যেটা একটা কমিটি আছে, এই কমিটির যিনি সভাপতি হচ্ছে জেলা প্রশাসক এবং সদস্য হচ্ছে সিভিল সার্জন মহোদয়, এবং আমরা অনেকেই সদস্য আছি। এটা আমাদের 3 দিন বা 4 দিন পর পরে আমাদের এই প্রতিরোধ কমিটির মিটিংটা কিন্তু হয়, এবং এই মিটিং এ আমাদের পূর্ববর্তী অবস্থা গত 2-3 দিনের মধ্যে আমরা কি কতটুকু ডেভেলপ করতে পারলাম, সিচুয়েশন কতটুকু ইমপ্রুভ হলো, এটা নিয়ে কিন্তু বিশদভাবে আলোচনা হয়। এবং নেক্সট করণীয় কি সেটার জন্য কিন্তু আমরা অন্যান্য ইনপুট গুলো নিয়ে থাকি, রিকমেন্ডেশন গুলো নিয়ে থাকি, এবং সেটার আলোকে কিন্তু আপনারা জানেন গত 10 তারিখ রাত 12টা থেকে এখানে ইন এসেন্স লকডাউনই শুরু হয়েছে। কিন্তু আপনার কথায় আপনি যেটা বলছিলেন যে কঠোর বিধিনিষেধ, এই শব্দটার ব্যবহারের কারণে মানে লকডাউনের যে শক্তি সেটা কিছু দুর্বল হলো কিনা এটা চিন্তার ব্যাপার আছে। এবং আমার হাসপাতালে এখন লকডাউনের শক্তি কিভাবে দুর্বল হবে? মানে এটা তো একটা বৈজ্ঞানিক পন্থা না, এটা ঠিক আছে বৈজ্ঞানিক পন্থা, কিন্তু লকডাউন যখন ফার্স্ট টাইম শুরু হয়েছিল আপনারা জানেন এর আগে, তখন কিন্তু হরতালে যে এরকম মানুষ চলাফেরা করতে পারতো না, কঠোর হরতাল বা স্ট্রাইকে, তার থেকেও কঠোর ছিল লকডাউনটা। তার মানে লকডাউনই এখন দুর্বল হয়ে গেছে, লকডাউনের কার্যকারিতা দুর্বল হয়নি, তার মানে লকডাউন আসলে কার্যকর হচ্ছে না, তাই তো? ইন এসেন্স আমার কাছে যেটা মনে হয়, আমার বাড়ির সামনে দিয়েও আমি যেটা দেখি, যেটা 1-2 লোকও যাতায়াত করতো না, এখন তো অনায়াসে অবাধে। হ্যাঁ, তার মানে তো এটি লকডাউনই নয় ডক্টর আখতারুজ্জামান, লকডাউন বলতে যা বোঝায় সেটি নয়। লকডাউন তো একটি প্রথাসিদ্ধ একটা স্বীকৃত পন্থা যে করোনার বিস্তার রোধের জন্য, সেটি আপনাদের ওখানে গত 5 দিন ধরে চলছে, 7 দিনের জন্য আপনারা দিয়েছেন, চলছে। এখন এটা কি বাড়ানোর পরিকল্পনা আছে কিনা আপনি বলছেন? না, কিন্তু জনাব মামুন আব্দুল্লাহ, আমি প্রশ্নটা আবারও ঘুরিয়ে করতে চাই। সেটা হচ্ছে যে যদি আমরা নাম দেই লকডাউন, কিন্তু আসলে সেখানে লকডাউনের কোনো লকডাউন বলতে যা বোঝায় তার কিছুই থাকবে না, তাহলে সেটি কি করে কার্যকর হবে? মানে তখন বদনাম হয়ে যাবে বেচারা লকডাউনের। কিছুই থাকবে না, কথাটা ঠিক না। মিথিলা, আমি একটু যোগ করতে চাই। জি, যোগ করে ফেলুন। আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে, উনি যে কথাটা বলেছেন লকডাউন এবং কঠোর বিধিনিষেধ, এই দুইটার কারণে লকডাউন আসলে যখন 2020 সালের মার্চের 8 তারিখ বাংলাদেশের প্রথম করোনা শনাক্ত হয়, এরপরে লকডাউন দেওয়া হবে কি হবে না এটা নিয়ে এক ধরনের বিতর্ক ছিল। তখন সাধারণ ছুটি নানান শব্দ ব্যবহার করে আমরা লকডাউনটাকে ব্যবহার করি না। কিন্তু এবার যখন এটা এই বছর 2021 সালের মার্চে যখন নতুন করে সেকেন্ড ঢেউ বলছে, আমরা দ্বিতীয় ঢেউ আসছে, তখন লকডাউন শব্দটা ব্যবহার করছে। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে এই যে লকডাউন, এই শব্দটার আসলে মর্মার্থটা কি, সেটা শিক্ষিত শহরের নাগরিক মধ্যবিত্তের যে বোঝাবুঝির জায়গা, সেটা থেকে এটাকে আরো একটু গণমানুষের কাছে বা মাস পিপলের কাছে আরো একটু বোধগম্য করার জন্য, এটার গুরুত্ব আরোপ করার জন্য কঠোর বিধিনিষেধ এই শব্দটা ব্যবহার করা হয়েছে।
তো এইটা আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে যে উনি যে কথাটা বলেছেন লকডাউনের আসলে এটা খাটো হয়ে গেছে না, এটা খাটো বা বড় হওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি মানুষের কাছে আপনি যেটা পলিসি ইমপ্লিমেন্ট করতে যান সেটা মানুষের জায়গা থেকে তারা কিভাবে রিসিভ করছে তার বোধগম্য গ্রহণযোগ্য করে এটা প্রয়োগ করতে পারছি কিনা, সেই জায়গা থেকে আমার মনে হয় এই যে কঠোর বোধগম্য করতে না পারলে সেটি কি করে কার্যকর করতে হবে সেটি করার ব্যবস্থা করতে হবে। মানে এই বোধগম্য হচ্ছে না তাই আমরা অপেক্ষা করব সেই সুযোগ বোধহয় আসলে নেই। ডক্টর আখতারুজ্জামান, আপনার কাছে প্রশ্ন হলো যে এই লকডাউনকে আপনারা দীর্ঘায়িত করছেন কিনা, যেটাকে আপনারা লকডাউন বলছেন আর কি। জি, এটা দীর্ঘায়িত করার সম্ভাবনা বেশি, কারণ আমাদের গত এক সপ্তাহে 4-5 দিনে আমরা যে লকডাউনের যে রেজাল্ট বা আউটকাম যেটা আমরা পেলাম তাতে কিছুটা ডিক্লাইন ফেজে আসতেছে, বিশেষ করে আমার হাসপাতালে 250 বেডে। আমার প্রথম দিকে রোগী যেমন রেড জোনে ভর্তি ছিল 78 জন গত 3-4 দিন আগে, এটা এখন 67-63 এটার মধ্যে ওঠানামা করছে, তার মানে কিছুটা হলো কমে গেছে। হ্যাঁ, তাই এটা একটা যখন প্লেটো ফেজে আসবে এবং এটাকে যখন সাস্টেইন করা সম্ভব হবে ত্তখন লকডাউন উইল বি কোয়াইট ফ্রুটফুল আই থিংক। আপনাদের সেখানে লকডাউন বলছেন আপনি কিছুটা কম কার্যকর। আরেকটা বিষয় আমাদের নজরে এসেছে সেটি হচ্ছে আপনারা যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যারা ইন্ডিয়া থেকে এসেছে যাদেরকে রেখেছিলেন সেখান থেকে লোকজন পালিয়ে গেছে, প্রচুর লোক পালিয়ে গেছে, এটার সংখ্যা কি আছে আপনাদের কাছে? কেন পালালো? তার মানে আপনাদের তো এটা এখানে গাফিলতি ছিল এমনটি মনে হয়, আপনি কি মনে করেন? না, প্রচুর লোক আসলে পালায় নাই। এখানে প্রথমে 7 জন লোক পালিয়ে গেছিল, তাদের কিন্তু ম্যাক্সিমাম আবার রিটার্ন করা হয়েছে। এরপরে একজন পালিয়ে গেছে, তাকেও কিন্তু ফেরায় আনার ব্যবস্থা করা হয়েছে। আর বর্তমানে যারা আছেন মানে ইন্ডিয়ান রিটার্ন ভারত ফেরত, তাদেরকে কিন্তু কঠোর একটা প্রহরার মধ্যে তাদেরকে রাখা হচ্ছে এবং কোনোভাবে তাদের পালানোর কোনো স্কোপ নেই। যশোরের এখন সংক্রমণ হার কত? এখন 30-32% মধ্যে ওঠানামা করছে। জি, ডক্টর হুসাইন শাফায়েত আছেন। 67 যদি আমি ভুল না করে থাকি, 67-র উপরে 47 আমি যদি ভুল না করে থাকি আজকে হচ্ছে সাতক্ষীরার সংক্রমণ হার, তাই তো ডক্টর হুসাইন শাফায়েত? 7 পদের রেজাল্ট যেটা এসেছে সেখানে 48% দেখাচ্ছে, যেটা আমি 8:30-9টার দিকে যে রেজাল্টটা পেয়েছি। আপনাদের লকডাউনের এখন কততম দিন চলছে? লকডাউন আমরা গত এই শনিবারে আগের শনিবারে আমরা শুরু করেছিলাম, তাহলে 8ম-9ম দিন চলছে। 9ম এখনো চলছে তো লকডাউন? চলছে, সেটা মানছেন তো? আপনারা এত বিলম্বে লকডাউন গেলেন কেন? মানে আপনারা তো জানেন যে সাতক্ষীরা সীমান্তে প্রায় 13টি সীমান্ত পথ আছে, যে পথ দিয়ে মানুষ, এটা অবৈধ সীমান্ত পথ, এখান থেকে মানুষ অহরহ আসা যাওয়া করে, কারণ এখানে অনেক দিন থেকে যাচ্ছে মানুষ, সেখানে বিভিন্ন কাজে যায়। কারণ ভারতের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতম যে যোগাযোগের পথ সেটি হচ্ছে সাতক্ষীরার এই 13টি সীমান্ত। এই 13টি সীমান্ত দিয়ে যখন মানুষ আসা শুরু করলো, আপনারা আগে কেন লকডাউনে গেলেন না এবং এদেরকে আগে কেন কড়াকড়ির মধ্যে গেলেন না? প্রশাসন ওখানে কি একটু নিষ্ক্রিয় ভাব ছিল কিনা, কি মনে হয় আপনার? প্রশাসন কি আরেকটু কঠোর হতে পারতো না? না, আপনি এটা ভালো কথা বলেছেন, এটা অ্যাড্রেস হয়েছে বেশ কয়েকবারই, কেন সাতক্ষীরা সীমান্তটা বেশ লম্বা, প্রায় 60 কিলোমিটার মতো সীমান্ত, এবং সেখানে ফর্মাল ওয়েতে একটা পয়েন্ট আছে যেখানে যাতায়াত করা হয় ভোমরা বন্ধ, এছাড়া ইনফর্মাল ওয়েতেও কিন্তু যাতায়াত হয়ে থাকে। এবং এই কাজটা নিয়ন্ত্রণকারী যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু কয়েকবারই দফায় দফায় বসা হয়েছে, এই বিষয়টা কিন্তু দৃষ্টিগোচরও করা হয়েছে যে আসলে এটা দিকে নজর দেওয়া উচিত। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, তাদের কথা ছিল যে তাদের জনবলের ঘাটতি আছে, এত বড় জায়গাটা কভার করাও তাদের জন্য বেশ কঠিন হচ্ছে। হ্যাঁ, তারপর তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যতখানি কন্ট্রোলে রাখা যেতে পারে সেটা তারা করেছে। এখন এটা একটা ব্যাপার যে ঈদের পরবর্তীকাল থেকে কিন্তু আমাদের এই মানে স্পাইকটা দেখা দিচ্ছে। এখন সেটা হতে পারে ঢাকা থেকে আগত লোকজন দিয়েও থাকতে পারে, ইন্ডিয়া থেকেও যারা কিছু ইলিগাল ট্রাফিকার যারা ছিল তারা হয়তো ঈদের সময় মিক্সিং করে এটা হতে পারে। এখন এই দুটা কারণে এটা পেরেছে, হয়তো প্রশাসন তার সাধ্যমতই চেষ্টা করেছে, কিন্তু সব জায়গায় তো কিছু লিমিটেশন আছে। আপনারা দেখি আমার মনে হয় যে আমরা সাতক্ষীরা নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি। ডক্টর হুসাইন শাফায়েত, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর আখতারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ডক্টর মাহফুজুর রহমান সোহান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্বটি এখানে শেষ করতে চাই। আমাদের সঙ্গে আমি জানি না যুক্ত আছেন কিনা জনাব আনোয়ারুল ইসলাম মিতু, আছেন কিনা? আছি তো। জি, ডক্টর আনোয়ারুল ইসলাম মিতু, আমি আসলে এই পুরো পরিস্থিতি বিবেচনায় আপনার মতামতটা জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে আমি একটা জিনিস আপনার মিডিয়ার মাধ্যমে একটু প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে আসলে সর্বাত্মক লকডাউনটা কি, বিশেষ লকডাউনটা কি, আর কঠোর লকডাউনটা কি? মানুষকে তো কনফিউজ করে দিয়েছে এই তিনটা শব্দ আসলে। এবং আমরা দেখেন গত বছর কিন্তু কখনোই আমরা লকডাউনের কথা বলিনি। লকডাউনটা করোনা নিয়ন্ত্রণের ওয়ান অফ দ্য টুলস, একটা টুলস।
একটা টুলস হচ্ছে মাস্ক, একটা টুলস হচ্ছে ডিস্টেন্স, একটা টুলস হচ্ছে আপনার ভ্যাকসিনেশন, একটা টুলস এই লকডাউন। পরিস্থিতি যদি আমাদের আপনার বাধ্য করে তাহলে তো দিতে হবে, কিন্তু যখনই দেওয়ার কথা আসে তখনই কিন্তু লোকাল গভর্নমেন্টের লোকজন জীবিকাটিকে টান দিয়ে নিয়ে আসে। আমরা কিন্তু গত ঈদ থেকে অনর্গল বলে যাচ্ছি, কিন্তু আরো ভয়ঙ্কর যেটা সামনে কিন্তু কোরবানির ঈদ, এটা মাথায় নিতে হবে। এইখানেই হলো প্রিপেয়ারনেস, আপনি কিভাবে কমায় রাখতে পারেন। যদি এখন আপনি ইন্ডিয়ান গরু এলাও করেন, বা আপনার এই যে আপনার এই আমাদের সীমান্তবর্তী এরিয়ার গরুগুলো যদি আবার ঢাকার দিকে আসে, এগুলো কিন্তু আমাদের ভয়ঙ্কর একটা সিনারিওর দিকে নিয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে ঢাকায় কোরবানির হাট হবে কি করে? না, এখানেই তো আমাদের স্যাক্রিফাইসের জায়গাটা আসতে হবে। কোরবানিটাই তো একটা স্যাক্রিফাইস। আমি একটা কোরবানি যদি স্যাক্রিফাইস করতে পারি, যদি অনেকের জীবনের বিনিময়, সেটা তো আল্লাহ আরো বেশি পছন্দ করবেন। এবং সেখানেও সিস্টেম করা যায়, যেমন আমি গত বছরও দেখেছি, এবারও দেখলাম অনেক ফার্ম কিন্তু হয়েছে, অনলাইনে আপনি কিনতে পারবেন। আপনার অনেক কিছু কিন্তু টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছে। যেমন একটা উদাহরণ দেই, যেমন এই যে আমলিচুর ইস্যুটা, এই আমলিচুটা আপনার অনেক 5 লক্ষ লোক কিন্তু এটার সাথে ইনভলভ, আপনার কেনা বেচা সবকিছু মিলিয়ে। যখন ওই আপনার বাগানে টেস্ট করা হলো, দেখা গেল 50% লোক কিন্তু আপনার করোনায় আক্রান্ত। তাহলে আমাদের টিসিবি কি করছে? আমাদের গভর্নমেন্ট তো এটা পুরাটাই আর্মি দিয়ে হোক, পিসিবি দিয়ে হোক, পুরাটা কিনে নিয়ে নিজেরাই ডিস্ট্রিবিউট করতে পারে। এটা তো সংক্রামিত ব্যাধি। আপনি যে আজকে বললেন যে শুধু জামালপুর, নো, টাঙ্গাইল চলে আসছে, নড়াইলে চলে আসছে, এটা তো ঢাকার দিকে ক্রমবর্ধমান আগাচ্ছে। এবং সব জায়গায় আপনি কথা বলবেন, এই যে একটু আগে যে আমাদের যশোরের ভদ্রলোক যা বলছিলেন, ওনারা সপ্তাহে কিন্তু 2-3টা মিটিং করছেন। মাননীয় ডিসি, মাননীয় আপনার সিভিল সার্জনের কথা বললেন, আবার বলছেন যে লকডাউন কার্যকর হচ্ছেই না, আবার বলছে যে আপনার সংক্রমণ কমে যাচ্ছে। 1-2 দিনের সংক্রমণের এদিক ওদিক মাপ দিয়ে কিন্তু সংক্রমণ বাড়া কমা বা প্লাটু, উনি শব্দটা ইউজ করলেন, এটা প্লাটু হতে গেলে অন্তত পক্ষে 1 মাসের একটা ডাটাবেস নিতে হবে। তো সুতরাং না জেনে কথা বললে তো বিপদ হবে। এবং সব জায়গায় আমি এখন যেটা দেখছি, 20 থেকে 60-এর মধ্যে আপনার সংক্রমণের হার ঘোরাফেরা করছে, যেখানে 10-এর উপরে উঠলেই মহামারী না অতিমারী বলা হয়। তাহলে আমাদের দেশ কোন দিকে আগাচ্ছে? আজকেও কিন্তু আপনি দেখবেন যে ঢাকা মেডিকেল কলেজে একটা ব্ল্যাক ফাঙ্গাসের রোগী পাওয়া গেছে। এবং আমি কেন গরুর কথাটা উঠালাম, এই যে ইন্ডিয়ান যে অবস্থাটা, সেখানে কিন্তু এই যে গরুর গোবরে কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাসটা থাকে। সুতরাং আমাদের কিন্তু অনেক জিনিস চিন্তা করে আগাতে ডক্টর ইকবাল, হবে। একটা প্রশ্ন শুধু আপনার কাছে জানতে চাই, আপনি কি জানেন যে টিকার ব্যাপারটি এখন কোথায় আছে? জি, আসলে 2-3টা কথা শোনা যাচ্ছে। একটা হচ্ছে নোভোভ্যাক্স এর সাথে কথা হচ্ছে, জনসন এন্ড জনসনের সাথেও কথা হচ্ছে। নোভোভ্যাক্স ইজ ডুইং ভেরি গুড ইন টার্মস অফ এফিকাসি, এটা 90% এফেক্টিভ। আমরা নোভোভ্যাক্স নিয়ে বিস্তারিত আলাপ করতে চাই। জি, এবং এই নোভোভ্যাক্সটা আপনার আমেরিকান 4th কোম্পানি যে অ্যালাউ হতে যাচ্ছে, এখনো কিন্তু তারা WHO এবং সিডিসির পারমিশন পায়নি। উইদিন আ মান্থ তারা পেয়ে যাবে, দ্যাট ইজ ফর শিওর। আর আপনার এটারও সুবিধা আছে, এটা আপনার 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যায়, এবং আপনার এটা 21 দিনের মধ্যে আপনার ভ্যাকসিনটা দেওয়া লাগে। তো সুতরাং ইট উইল বি আ গুড যদি আমাদের বাংলাদেশ এখানে আপনার তারা ভ্যাকসিন পলিসিটা করতে পারে। প্লাস জনসন এন্ড জনসন একটা সুবিধা, আপনিও জানেন, এটা বিশেষজ্ঞর প্রয়োজন নাই, এটা সিঙ্গেল ডোজ, এবং এটাও আপনার 80%-এর বেশি এফিকাসি আছে। সুতরাং আপনি ম্যানেজারিয়াল দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে জনসন এন্ড জনসন উইল বি মাচ মোর বেটার বিকজ 1 ডোজ ভ্যাকসিন। তো সুতরাং এই জিনিসটা, এবং এই সিনোফার্মের যে ভ্যাকসিনগুলো এসছে সেগুলোর কি হবে, কাদের কি ব্যবহার করা হবে? এটা বলা হচ্ছে যে, জি, আমার কাছে যে তথ্য আছে, আজকে ডিজি মহোদয় যেটা বলেছেন উনি প্রেস কনফারেন্সে, সেটা বলছেন যে যাদের রেজিস্ট্রেশন আগের থেকে করা আছে, বোথ ফাইজার এবং সিনোফার্ম, নট অনলি সিনোফার্ম, ফাইজার এবং সিনোফার্ম দুটোতে যারা আগে রেজিস্ট্রেশন করছে তাদেরকে দেওয়া শুরু করে দেবেন। কম সংখ্যক, আসলে 7 লাখ টিকা মাত্র। আরেকটা কথা একটু ইম্পর্টেন্ট আমি বলি, জি জি, যারা 14 লাখ মানুষ যারা অক্সফোর্ডের টিকা নিয়ে সেকেন্ড ডোজের জন্য অপেক্ষা করছে, এখন নতুন টিকা আসলে তারা কি নতুন টিকা দিয়ে তাদের সেকেন্ড ডোজ কমপ্লিট করবে, নাকি তাদের কি হবে, তাদের ভাগ্যে কি হবে? আসলে এইটা আমি আনসারটা দিচ্ছি। আমি বলি, আমি আগে আপার আনসারটা দিয়ে দিচ্ছি যে দেখেন, এই যে আমরা টিকা দিচ্ছি, খাবলা খাবলি করে এক এক সময় এক একটা নিয়ে আসছি, এটা কিন্তু একটা সাইকেলের মধ্যে দিতে হবে। নট দ্যাট আমি আজকে দিলাম, আপনি 1 বছর পরে দিলেন, আরেকজন 6 মাস পরে দিলে, তাহলে কিন্তু আমাদের হার্ড ইমিউনিটি হবে না। হ্যাঁ, কিন্তু এবং সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে 70% লোককে আপনি দিতে হবে। শুধু আমাদের দেশের কথা না, অ্যাজ আ হোল আমি যদি পৃথিবীটাকেও ধরি, 70% লোক কিন্তু এট এ টাইম ওই একটা ফ্রেমের মধ্যে কিন্তু দিতে হবে, আদারওয়াইজ এটাকে কোনোটাই কাজ করবে না। 1, 2, এবার আপনি আসেন, ল্যান্ডসেটে স্পষ্ট বলা আছে, বিশেষ করে কোভিডশিল্ড যেটা আমরা দিয়েছিলাম,
সেটা কিন্তু বলা আছে বেস্ট পসিবল এফিকেসি হয় 3 মাসের গ্যাপে। ঠিক আছে, বাংলাদেশ যেটা করছিল আপনার 2 মাস, সেটাও ঠিক আছে, বাট যখন বাংলাদেশ দেখলো যে ভারতের অবস্থা খারাপ, ভ্যাকসিন আসাটা আপনার একটু মানে সমস্যা হতে পারে, উচিত ছিল যে আপনার এক্সপায়ারি ডেটটা দেখে এটাকে আপনার কাস্টমাইজ বলা হয়, আপনি যদি এই দ্বিতীয় ডোজটা 2.5 মাস করে দিতেন বা 3 মাস করে দিতেন, তাহলে কিন্তু আপনার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আসছে, কিন্তু আমেরিকার থেকেও আসবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন তার আনসার হচ্ছে যে 3 মাসের গ্যাপ হলে সবচেয়ে ভালো এফিকেসি হয় এবং আপনি হাইয়েস্ট 4 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন সেকেন্ড ডোজের জন্য। যদি সেটা না হয় তাহলে আপনার দুইটা ওয়ে আছে, একটা হলো মিক্স অ্যান্ড ম্যাচ, যেটা আপনার নরওয়ে এবং স্পেন করছে, সেটা হচ্ছে যে তারা প্রথম ডোজটা সেটা তো বাংলাদেশে এখনো করা হবে না, আসলে কোভ্যাক্সিন ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা হচ্ছে। বাট আরেকটা যদি আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার 4 মাসের মধ্যে আসলোই না, ধরেন কোভিডশিল্ড আসলো না, আমরা যেটা দিয়েছিলাম, তখন আপনার নতুন করে নতুন ভ্যাকসিন দিতে হবে, নতুন সাইকেল করতে হবে আর কি, নতুন সাইকেল তৈরি করতে হবে, প্রথম ডোজ কনসিডার করে বা প্রথম ডোজ বিবেচনা করে আরেকটা দিতে হবে। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফেরত আসছি। আরেকটু বেশি যদি জানা যেত। এরপর কি হলো? মাঠের এই উত্তাপ খেলা শেষে কতটা গরম? দিনের এসব বড় খবর সংবাদে পুরোটা পাওয়া যায়। বার্তা কক্ষ থেকে বিস্তারিত নিয়ে আসছি স্টুডিওতে প্রতিদিন ঠিক রাত 10টায়। সংবাদ যোগ, সংবাদ বেশি বেশি। খোকা, অফিস যাচ্ছি। দাদু ভাই, মনের কথা বলার একটা লোক নাই। যা বলার 71-এ বলুন। 71 সংবাদ নয়, সংযোগ। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো এখানে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার 71-এ বলুন। 71 সংবাদ নয়, সংযোগ। রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতির কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ড্রয়িং রুম থেকে বাজার, চায়ের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই প্রতিদিন নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, দল করুন কিংবা না করুন, আপনি রাজনীতির বাইরে নন। এই মঞ্চে আমরা তাই মুখোমুখি হই রাজনীতি। একাত্তর জার্নাল ডক্টর তাসবিরুল ইসলাম, ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, যুক্তরাষ্ট্র। তিনি যুক্ত আছেন আমাদের সঙ্গে এবং কেন যুক্ত আছেন সেই খবরটি একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। একটু দেখাই যদি।
নোভাভ্যাক্সের করোনা ভ্যাকসিন 90% বেশি কার্যকর। মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন 90% বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফল পাওয়া গেছে বলে জানিয়েছে নোভাভ্যাক্স। 30,000 স্বেচ্ছাসেবীর উপর নোভাভ্যাক্স ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়াল চালানো হয়। ভ্যাকসিনটি করোনার সকল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। এই হচ্ছে খবর। আমাদের সঙ্গে ডক্টর তাজবিরুল ইসলাম আছেন এবং আমি আশা করছি ডক্টর নাসিরউদ্দিন এবং জনাব মামুন আবদুল্লাহ আপনারা তাকে প্রশ্ন করবেন। শুরুটা আমি করি। জি, ডক্টর তাজবিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। আমার যেটা জানার সেটা হচ্ছে যে আমরা এ পর্যন্ত বাংলাদেশে যে আলোচনাগুলো আমরা জানি, যে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কথা জানছি, আমরা জনসন জনসন, ফাইজার, আমরা যত ভ্যাকসিনগুলো আছে তার সাথে এই নোভাভ্যাক্সের, আমি আজকে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট পড়ছিলাম, চমৎকার 90.4% এফিকেসির কথা বলা হয়েছে সেখানে। তা আমি একটু জানতে চাচ্ছি যে অন্যান্য ভ্যাকসিনগুলোর সাথে এইটার ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়, এটা একটা। আর হচ্ছে আমাদের মতো দেশে যেমন আমরা জানি, এটা আমি পড়লাম যে মানে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায়, অর্থাৎ আমাদের এখানে প্রিজারভেশনের যে কোল্ড চেইন যেটা আছে সেখানে এসে আমাদের জন্য মানে সাপোর্টিভ। তো আমি আপনার কাছে জানার ইয়েটা হচ্ছে কি, আমাদের এখন যেই মানে আমাদের সরকার যে পলিসিতে গিয়ে মানে সিনোফার্ম আসছে, ফাইজারের টিকা আসছে, অস্ট্রাজেনিকার টিকা আনার চেষ্টা হচ্ছে, এই পলিসির ভেতরে এই নোভাভ্যাক্সের আবিষ্কারটা আমাদেরকে নতুন কোনো সম্ভাবনা আসলে সামনে এনেছে কিনা? ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ 71 জার্নালকে। তো আমি বলবো যে নোভাভ্যাক্স, আমাদের ভ্যাকসিন অনেক লাগবে। হ্যাঁ, যে ভ্যাকসিনে নতুন আসবে তাদেরকে আমরা ওয়েলকাম করতে হবে। আমরা জানতে হবে যে পুরো পৃথিবীতে মাত্র 6% পপুলেশন ফুললি ভ্যাকসিনেটেড, মাত্র 6%। আর হচ্ছে সিঙ্গেল ভ্যাকসিন পেয়েছে, সিঙ্গেল ডোজ পেয়েছে অ্যারাউন্ড 12% এর মতন। বাংলাদেশে হচ্ছে 3.5%, 3.6% ফুললি মানে 1 ডোজ পেয়েছে এবং 2.6 হচ্ছে ফুললি ভ্যাকসিনেটেড। তার মানে আমাদের প্রচুর ভ্যাকসিন লাগবে। ওই ফাইজার, ম্যাডোনা, অ্যাস্ট্রাজেনেকা বা স্পুটনিক চায়না দিয়ে হবে না, আরো লাগবে আমাদের। সেই জন্য যে কোনো একটা নতুন কোম্পানি যখন আসবে সেটা হচ্ছে ওয়েলকাম করার মতন। নোভাভ্যাক্সের একটা মজার জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা ডিফারেন্ট টেকনোলজিতে তৈরি, প্রোটিন বেসড, যেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটা আমাদের বা হুপিং কফের জন্য যে ভ্যাকসিনটা আমরা দিই এখন, সেই একই টেকনোলজি। তার মানে এটা প্রুভেন একটা ট্র্যাক রেকর্ড আছে যে এই টেকনোলজিতে ভ্যাকসিন ভালো কাজ করে। এমআরএনএ এর উপর কিন্তু ভ্যাকসিন আগে কোনোদিন তৈরি হয়নি, প্রথম ফাইজার এবং মডার্না করলো কোভিড এর এগেইনস্টে। এটা পুরো নতুন ভ্যাকসিন ছিল। এখন যদি আমরা স্টাডি করে দেখি, নোভাভ্যাক্সের যে স্টাডি আসে, প্রথম কিন্তু স্টাডি করা হয়েছিল সাউথ আফ্রিকাতে, সেটাতে মাত্র 3,000 পপুলেশনের উপরে খুবই, সেখানে কিন্তু এত এফেক্টিভটা আসে নাই, মাত্র বলা হচ্ছে যে ওভারঅল 60%। আর কম্বাইন্ড আসছে অনেকে, ওদের HIV AIDS এর পেশেন্ট ছিল, সেখানে দেখা গেছে মাত্র 49%। কিন্তু স্যাম্পল সাইজ এত কম ছিল, 3,000-এর নিচে ছিল, সেজন্য ওটাকে অত পাত্তা দেওয়া হয়নি, অনেক AIDS এর পেশেন্ট ছিল। পরে যখন ইউকেতে স্টাডিটা আসলো 15,000 পেশেন্টের উপরে, মার্চে যেটা প্রকাশ হলো, সেখানে দেখা গেল যে পুরানো যেটা নতুন অরিজিনাল যে ভ্যারিয়েন্ট, তার এগেনস্টে প্রায় 90% এফেক্টিভ। আর আলফা ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে ইউকে ভ্যারিয়েন্ট B.1.1.7, আলফা ভ্যারিয়েন্টের এগেনস্টে হচ্ছে 86-87% এফেক্টিভ। পরে যখন আমেরিকান স্টাডি যেটা আসলো প্রায় 30,000-এর উপরে, যেখানে ইউএসএ এবং মেক্সিকোতে করা হচ্ছে, সেখানে দেখা গেল যে আপনার এই এফেক্টিভনেসটা 100% ফর দ্য অরিজিনাল ভ্যারিয়েন্ট, 100% to prevent moderate and severe disease, 93% against the variant of concern and variant of interest। মানে কি, যে ভ্যারিয়েন্টগুলিকে আমরা কনসার্ন, যেমন আলফা ভ্যারিয়েন্ট যেটা ইউকে ভ্যারিয়েন্ট, বেটা ভ্যারিয়েন্ট যেটা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, আর এটা হচ্ছে আপনার ডেল্টা ভ্যারিয়েন্ট, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, তারপর হচ্ছে ব্রাজিলিয়ার ভ্যারিয়েন্ট, এগুলির এগেনস্টও কিন্তু 93% কাজ করে। আবার আমাদের যে পেশেন্টগুলি হচ্ছে হাই রিস্ক, যাদের বয়স ওভার 65 বা যাদের অনেক কোমরবিড ইলনেস আছে, ডায়াবেটিস, তাদেরও কিন্তু এগেনস্টে প্রায় কাজ করে 91%। আর যেটা আপনি বললেন, এটি স্টোরেজ করাটা খুব সহজ, রেগুলার রেফ্রিজারেটর রাখলেই হবে 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে। আর 3 নম্বর হচ্ছে আপনার এখানে যে এটা তৈরি করতে কিন্তু খুব সুবিধা, খুব তাড়াতাড়ি তৈরি হয়। যেমন বলছে নোভাভ্যাক্স বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর তার 100 মিলিয়ন করে তৈরি করবে পার মান্থ, আর বাই এন্ড অফ ডিসেম্বর 150 মিলিয়ন করে তৈরি করতে পারবে ওরা। তো সেই জন্য প্রোডাকশনটা খুব ফাস্ট হবে। আমাদের মনে রাখতে হবে, একটা বা দুইটা ডোজ দিলে চলবে না, আমাদের কিন্তু বুস্টার ডোজ লাগবে।
বুঝছেন? সেই জন্য আমেরিকা যেমন ধরেন অলরেডি হ্যাভ ইনাফ ফাইজার এন্ড মডার্না এন্ড জে ওদের কিন্তু নোভোভ্যাক্সটা দরকার হবে না অ্যাজ এ ফার্স্ট ডোজ, কিন্তু বুস্টার ডোজের জন্য কিন্তু আমরা নোভোভ্যাক্সটা ইউজ করব। এখন এটার প্রাইসটা কেমন হবে কি জানা গেছে? এটা বলা মুশকিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা চিপার দেন ফাইজার এন্ড মডার্না, কেন কোল্ড চেইনের ব্যাপারটা আসবে না, তো কস্টটা কমে যাবে। যেটা স্পুটনিক যেটা বলছে প্রায় $20 দুটো ডোজের জন্য, সেরকমই হবে কিনা এটা নট শিওর, তারা কিন্তু প্রাইসটা ট্যাগ করেনি এখন। অনেক ধন্যবাদ ডক্টর তাজবুল ইসলাম। আমার হাতে আসলে আর সময় নেই, ডক্টর নাসিরউদ্দিন আমাকে আলোচনা শেষ করতে হচ্ছে এবং 12:57 বেজে গেছে, এবং জনাব মামুন আবদুল্লাহ আপনাকেও ধন্যবাদ জানাতে হচ্ছে, ডক্টর নাসিরউদ্দিনকেও ধন্যবাদ জানাতে হচ্ছে, ডক্টর তাজবুল ইসলাম আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা থাকবেন আমাদের সাথে এবং 71-এর সাথে। সবাইকে শুভরাত্রি।